আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আজ আমার প্রিয় দুজন ব্যক্তিত্ব এসেছেন আমাকে দেখতে। আমি তাদের নিমন্ত্রণ জানিয়েছি। তারা ভীষণ ব্যস্ত দুজন মানুষ। তারা দুজনই ক্যামেরা নিয়ে সারা পৃথিবী কাঁপিয়ে বেড়ায়। যেমন বাংলাদেশে ভূমিকম্প দিচ্ছে, তেমনি প্রবাসীও। সুতরাং দেখি না তারা কারা, এবং আমার খুবই 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 প্রাণপ্রিয় তারা। ভীষণ গুণী মানুষ, কিন্তু গুণীরা জানে না তাদের গুণের কথা, কিন্তু আমি বলবো। চলুন দেখি তারা কারা। ডক্টর শাহিদুল আলম, আলম ভাই, আমার বড় ভাই, আমার প্রিয় মানুষ। তুমি দেশে থাকো না, কই থাকো তাও তো খুঁজে পাই না। আমি প্রবাসী দেশে সবসময়, আপনিও তো তাই। আরেকজন অমিতাভ রেজা চৌধুরী, ওরে বাবা রে। আমি বাংলায় গান গাই। আপনারা যে এসছেন কষ্ট করে, সময় বের করে, এত ট্রাভেলের মধ্যে, এটা কিন্তু অনেক বড় পাওয়া। এমনি আসাটা কঠিন না। আনিল আপনার সাথে বসে আড্ডা দেওয়া যাবে, সেটার জন্যই আসলে শুনে তো আমি আর কোনো যে টাইম যখন চেয়েছে আমার কোনো সমস্যাই না। আর যখন শুনছি শহীদুল ভাই আছে, তখন তো এটা আজকের আড্ডাটা তো এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া অমিতাভ, অনেক বড় পাওয়া। যে আমি কি বলবো, আলম ভাই আপনার সাথে আমার কোথায় কোথায় দেখা হয় বলেন তো? ফ্লাইটের ভেতরে, এয়ারপোর্টে। হ্যাঁ, আলম ভাইয়ের ওই যে একটা দুর্দান্ত বই বের হলো না, মুসলিমেরটা না তারও আগে, পজিটিভ লাইট। পজিটিভ লাইট, হ্যাঁ। তো ওটার জন্য আমি খোঁজে, আমি ইমেল করে করে যা জ্বালিয়েছি না আলম ভাইকে, যে আমি জানি না কিভাবে এটা বের হবে। যদি এটা সেকেন্ড হ্যান্ড হয়, থার্ড হ্যান্ড, ফোর্থ হ্যান্ড, আমি চাই। আপনি কি এবার ছবি মেলাতে থাকতে পেরেছিলেন? ওই আগে পরে এসেছেন না? না, ছবি মেলা আমার অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি কিন্তু একটা এক্সপিরিয়েন্স সবসময় অভিজ্ঞতা নিয়ে প্রত্যেক বছরই, আমি এটা আলম ভাইয়ের সাথে আমরা আড্ডাতে আমরা শুরু করছি এখানে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফটো। হ্যাঁ, আমি কখনো মিস করি না কোনো বছর। কারণ আমার জীবনের প্রথম, আমি যখন 91 সালে আমেরিকা থেকে ফেরত আসি, তখন আমি যখন 92-তে আমি বলবো ইউনিসেফের সাথে আমি কাজ করা শুরু করি, তখন আমার অনেক ছবির দরকার ছিল, যেহেতু আমি গ্রাফিক ডিজাইন প্রফেশনাল হিসাবে কাজ করছিলাম। তো ওদের ওই যে আর্কাইভ, পিকচার লাইব্রেরি আমি দেখতে গেছিলাম। তো আমি অনেক কিছু খুঁজে পাইনি। তো আমি জিজ্ঞেস করলাম যে, বললো যে তোমার উপরে তুমি যেভাবে খুঁজে বার করো। তো আমি খোঁজ পেলাম যে দৃক পিকচার লাইব্রেরি বলে একটি ফটো লাইব্রেরি আছে ধানমন্ডিতে। তো আমি গেলাম, অ্যাপয়েন্টমেন্ট করে গেলাম, যে আমি কাউকে চিনি না। সব ছবি টবি দেখা টাকা হলো টলো। তারপরে আমার সাথে আলম ভাইয়ের দেখা হলো 91 সালে। তখন আমি একটু ধাক্কা খাওয়ার মতো, যে হাইটেক থেকে যখন একেবারে কিছু নেই, টেকনোলজি আছে কিন্তু ওই লেভেলের ওইটা এখনো আসেনি। হ্যাঁ, মানে যেমন আমি প্রথম অ্যাপল ল্যাপটপ খুঁজতে গেছি যে কোথায় পাওয়া যায়, তো একটা মহিলা মেয়ে অ্যাপল কম্পিউটার খুঁজে বেড়াচ্ছি, এটা কিন্তু মনে হচ্ছিল একটা আপেল না নিলে কম না নিলে হয় না, আপেল না নিলে কম না নিলে হয়, একটা ভূমিকম্পের মতো অবস্থা। তো ওই সময়কার কথা বলছি। হ্যাঁ, অনেক কষ্ট হতো, কিন্তু আমি তখন ওটাকে রিভার্সও করতে পেরেছি, মানে ঠিক আছে ম্যানুয়ালি, কারণ আমাদের ইউনিভার্সিটিতে ম্যানুয়ালি সব কিছু শেখাতো। কিন্তু যেহেতু আমার ম্যানুয়াল সেই অভিজ্ঞতাটা ছিল, সেহেতু আমার কষ্ট হয়নি। কিন্তু আমার মনে আছে একটা জায়গা আমার যেটা মজা লাগছিল, সেটা এখনো ওই জায়গাটা অতটা দাঁড়ায়নি। তোমার কাজে টাইপোগ্রাফির একটা ব্যাপার কিন্তু একদম শুরু থেকে ছিল, এবং আমার জানা মতে এই জায়গাটা খুব অবহেলিত। টাইপোগ্রাফিটা তো এসেছে আসলে গ্রাফিক ডিজাইন থেকে। আর আমার একটা, মানে এটা বলবো একটা ব্যক্তিগত পছন্দ, ভালোবাসা, পড়াশোনা, আমার না পৃথিবীর সব দেশের টাইপোগ্রাফি ভালো লাগে। তো এই দৃক পিকচার লাইব্রেরি থেকে শুরু আলম ভাইয়ের সাথে যাত্রা। তারপর তো বহুবার দেখা হয়েছে, বহু জায়গাতে, বহুবার জ্বালিয়েছি আলম ভাইকে সাপোর্টের জন্য। তো আলম ভাইয়ের সাথে যারা কাজ করেছেন তারাও আমাকে অনেক ভালোবেসে অনেক অনেক সাপোর্ট দিয়েছে। তো আলম ভাই, আপনি আমাদেরকে বলবেন যে আপনার, আমি তো দৃক থেকে আপনাকে দিয়েছি, তার আগে ছোটবেলা থেকে আপনার যে ইন্সপিরেশন, উৎসাহ, পড়াশোনা,
কেন আপনি দৃক করলেন এবং কেন আপনি এই ফটোগ্রাফি এই জার্নালিজমটাকে বেছে নিলেন, এই করতে করতে যে আপনি একেবারে শিখরে মানে সব পর্বতের চূড়াতে দাঁড়িয়ে আছেন। না, ছোটবেলার জায়গা যদি বলি, সত্যিকার অর্থে পড়াশোনার দিকে আমার কোনো কালেই ঝোঁক ছিল না। এবং আমার বোধহয় অন্যান্য রেকর্ডের চাইতে একটা রেকর্ড যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে আমি বহু স্কুল থেকে বিতাড়িত হয়েছি। আমার মতো টিসি বোধহয় খুব কম মানুষ পেয়েছে বিভিন্ন জায়গায়। সেই জন্যই এত ব্রিলিয়েন্ট। তা জানি না, বিভিন্ন কারণে ওগুলি হয়েছে। তো ছবি তোলা সত্যিকার অর্থে সেই সময় খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু জানাও ছিল না। একটা জিনিস মনে পড়ে যেটা খুব মজার, আমার বোনের বিয়ের সময় আমার ভাইয়ের এক বন্ধু ছবি তুলছিল এবং ওই ফ্ল্যাশ বাল্ব দিয়ে, তখন তো ফ্ল্যাশ গানটার নেই, কিন্তু সে দেয়ালের উপর আলো দিয়ে ছবি তুলছিল, মানে যেদিকে ছবি তোলার কথা সেদিকে না দিয়ে ওই দেয়ালের দিকে। তা এটা আমার কাছে বেশ অবাক লাগলো। তখন সে আমাকে বোঝালো যে আলো নরম কি করে করতে হয়, নরম আলোর কড়া আলো এগুলি তো বুঝিনি। তারপরে আমার ভাই তখন আমাকে ফাস্ট ফিল্মের কথা শেখালো, যাতে নাকি ফ্ল্যাশ ছাড়াই অল্প আলোতে ছবি তোলা যায়। আসলে তাই, হ্যাঁ, বেশি সুন্দর হয় ওগুলো। ওই জিনিসটা আমার খুব মজা লেগেছিল, কিন্তু তারপরে করা তেমন কিছু হয়নি। ৭১-এ পাক হানাদারের অধীনে পরীক্ষা দেব না বলে পরীক্ষাও দেয়নি। ৭২-এ তখন আমার বোন তখন দেশের বাইরে লিভারপুলে, এবং সেই সময় এটা ঠিক যে বাংলাদেশে তো তখন শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা নড়বড়ে অবস্থা ছিল, আর আমি এমনিতেই পড়াশোনা করি না। বাবা মা ভাবলো হয়তো বোনের কাছে পাঠালে যদি কিছু হয়, তো অনেক কষ্টে, ওটাও আরেক ঘটনা, তোর মধ্যে আর যাচ্ছি না। তো বোনের কাছে যখন পাঠানো হলো, তা আমি বিশ্ববিদ্যালয়ে গেছি যে আমি পড়ব বলে, তোমার এ লেভেল ও লেভেল এইসব কি, আমি পড়ব। তো বলে, বাবা এ লেভেল ও লেভেল করো, তারপরে দেখা যাবে। তাহলে তো মহা বিপদ। আচ্ছা এ লেভেলে চলবে? বলে হ্যাঁ, এ লেভেলে চলবে। তা আমি তখন লিভারপুলে, আমার বোন লিভারপুলে গেছি, মাউন্ট প্লেজেন্ট ইনস্টিটিউট, লিভারপুল ইনস্টিটিউট নামে মাউন্ট প্লেজেন্ট একটা প্রতিষ্ঠান। ওটাতে আমার আগ্রহ ছিল, কারণ রিঙ্গো স্টার ওখানে পড়েছিল। তো বললাম এটা তো একটা ভালো কারণ, রিঙ্গো স্টার যেখানে পড়েছে সেখানে আমিও পড়তে পারি। তো গেলাম, প্রিন্সিপালের সাথে আলাপ করলাম, সে খুশি টুশি হয়ে আমাকে প্রিফেক্ট বানালো, বিনা পয়সায় ভর্তি করে নিল। তারপরে যখন একদিন লাইব্রেরিতে আমি ব্যাডমিন্টন খেলছি দেখলো, তখন লাইব্রেরিতে ব্যাডমিন্টন, লাইব্রেরিতে আমরা দুই দিকে শেলফের মাঝখানে নেট টেট টাঙিয়ে মনের আনন্দে আমরা ব্যাডমিন্টন খেলে বেড়াচ্ছি। কত ক্রিয়েটিভ হতে পারে মানুষ। তাতে তার একটু আপত্তি ছিল, কিন্তু যাই হোক, ওটা হলো বিশ্ববিদ্যালয়ে হলো। কিন্তু যেই জিনিসটা হয়েছিল, আমি প্রথমে গ্র্যাজুয়েশন করি বায়োকেমিস্ট্রি জেনেটিক্সে, তারপরে লাইফ সায়েন্সেস দিকে আগ্রহ ছিল। মধ্যবিত্ত পরিবারের ছেলে, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, এর বাইরে তো ভাবার কোনো জায়গা নেই। তা আমার অন্তত লাইফ সায়েন্সে আমি অনেক জন্তু জানোয়ার ছিল আমার। আমি হরিণ পালতাম, কচ্ছপ পালতাম, বেলে হাঁস পালতাম। এই হবি ছিল এগুলো। শুধু হবি না, আমার ঘরের পাশের ঘরে 36টা মুরগি থাকতো, এবং ওই মুরগির গন্ধে আর কেউ আমি ছাড়া ওই জায়গায় কেউ যেতে না। ঢাকায়, এটা লিভারপুলে যাওয়ার আগে। এবং আমি 36টা মুরগি, তখন তো বাচ্চা, একদম ডিম থেকে ফুটানোর অবস্থার থেকে বড় করেছি। তো আমি একটা ঝুড়ির মধ্যে 36টাকে নিচে নিয়ে যেতাম, ঘাস পোকামাকড় খেতে তো হবেই, তো সেগুলি খেয়ে তারা আবার আসতো। তো আমার সাথে খুব ভাব, ওরা এসে আমার কাঁধে বসে ঠোকরাতো, আদর করতো। আমার ছোটবেলার অনেক মিল হয়ে যাচ্ছে হবে বোধহয়। কিন্তু সমস্যাটা হলো কোথায়, ওরা যখন আস্তে আস্তে বড় হলো, ওরা যে বড় হয়েছে এটা কিন্তু বোঝেনি। কাজে ছোটবেলায় যখন আমাকে আদর করে ঠোকরাতো, বড় হয়ে কিন্তু ঠিক একইভাবে আদর করে ঠোকরানো শুরু করলো। কাজে ওই ধরনের জিনিসগুলি ছিল, ছোট করে বলি। তো কাজে জন্তু জানোয়ারের আগ্রহ ছিল, লাইফ সায়েন্সেসের ব্যাপার ঠিক আছে, বায়োকেমিস্ট্রি জেনেটিক্স গেল, ওটার সূত্র ধরেই পিএইচডি করা শুরু করলাম। কিন্তু তখন বাম রাজনীতির সাথে যুক্ত হলাম, এবং তখন ওইখানে শ্রেণী বৈষম্য, লিঙ্গ বৈষম্য, যাবতীয় মানে বর্ণ বৈষম্য সব কিছুর সাথে সম্মুখীন হওয়ার কারণে ওটার ব্যাপারে কি করতে পারি সেটা যখন ভাবি, এবং ওই করতে গিয়েই আলোকচিত্রের সাথে একটা, কারণ খুঁজে বের করছি যে এই দেশে গিয়ে আরেকজন রসায়নবিদের খুব একটা প্রয়োজন আছে বাংলাদেশে, আমার মনে হয়নি। আমার ভূমিকাটা কি হতে পারে দেশে গিয়ে? তখন মনে হয়েছিল যে না, গণমাধ্যমে কাজ করা, এবং বিশেষ করে আলোকচিত্র নিয়ে কাজ করা, যেখানে
আমাদের দেশে তো বটেই, একটা তো জিনিস আছে যে আমি আক্ষরিক জ্ঞানকে গুরুত্ব দেই, কিন্তু আক্ষরিক জ্ঞানকেই যদি একমাত্র জ্ঞান হিসেবে ধরা হয় তাহলে কিন্তু আর অনেক কিছুকে বাদ, তুমি যেই কাজ করো, অমিতাভ যেই কাজ করে, আমি যেই কাজ করি, সবগুলিকেই গুরুত্বহীন বানানো হয়, কারণ এগুলি তো শিক্ষার অংশ না। কিন্তু আপনি অমিতাভ আপনার দুজনেই তো 360 ডিগ্রির তে কাজ করেন, সত্যি না? এটা সত্যি কথা, মানে 360 ডিগ্রি টোটালি আপনারা সব মাধ্যমে কাজ করছেন। নিজেদের একটা ফোকাস আছে আপনাদের, কিন্তু আপনারা 360 ডিগ্রি কিন্তু কাজ করছেন, মানে সব প্রত্যেকটা সেক্টর আপনারা না করলে তো, আপনি যেমন আপনার ছবি বানাচ্ছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, তাই না? ওটাই বলছি যে 360 ডিগ্রি আপনাদের পুরো মাথাটা, বলে না যে চোখ তো এখানে, কিন্তু আপনাদের চোখগুলো সব চারিদিকে আছে। আমার ক্ষেত্রে অন্তত আমার এই মাধ্যমে আসার প্রয়োজন সম্পূর্ণ রাজনৈতিক। মনে হচ্ছে যে সমাজে একটা পরিবর্তন যদি আনতে হয়, আমি সবচেয়ে শক্তিশালী হাতে নেব, এবং সেই সময় আমার মনে হয়েছে আলোকচিত্র সেটা সেই কারণে নেওয়া। কিন্তু দৃক করার পেছনে জিনিসটা একটু ভিন্ন ছিল। এটা আমার বেলফাস্টে একটা প্রদর্শনী হচ্ছে, তো আমার আইরিশ বন্ধুদের বাড়িতে, নিউরি নামে একটা ছোট্ট শহর বেলফাস্টের কাছে, ওখানে থাকছি। তো ওদের 5 বছরের একটা করিনা নামে একটা বাচ্চা মেয়ে, ফুটফুটে বাচ্চা মেয়ে। তো করিনা তার আগে বাংলাদেশে এসছে, আমরা তখন লালমাটিয়ে থাকি, আমাদের লালমাটিয়ার বারান্দায় চাঁদের আলোতে নেচেছে আমাদের বন্ধুত্ব, তো ওগুলি তার সব মনে আছে। তো করিনার ঘরটা খালি করে দেওয়া হয়েছে শহীদুল কাকার জন্য, তা আমি এখানে থাকি, করিনার সাথে হেভি খাতির। তা আমি একদিন প্রদর্শনী থেকে ফিরে এসে পকেটে খুচরা পয়সা ছিল, টেবিলের উপর রাখছি। তো করিনা দেখি দরজার ওখানে দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। এমনিতে আমাকে দেখলে দৌড়ে আসে, ঝাঁপ দিয়ে আমার কোলে ওঠে, আমরা একজন আরেকজনকে গল্প বলি। তো সেদিন ওখানে তাকিয়ে আছে, মানে কী ব্যাপার করিনা, ঘটনাটা কি? আইরিশ তো ইংরেজিতে বলে, ইউ গট মানি? বললাম হ্যাঁ, ইয়েস আইভ গট মানি। বলে বাট ইউ ফ্রম বাংলাদেশ। একটা 5 বছরের মেয়ে কোনোভাবেই মেলাতে পারছে না একজন বাংলাদেশির পকেটে পয়সা। সে বাংলাদেশে এসছে, তার বাবা মা এনজিওতে কাজ করে, তারা আমাদের অনুদান দেয়, উদ্ধার করে, গরিব মানুষকে তারা রেহাই দেয়, সেখানে একজন বাংলাদেশের পকেটে পয়সা, এটা সে কোনোভাবে মেলাতে পারছে না। এবং তখন থেকে আমার মনে ওই প্রশ্ন যে কী ধরনের সমাজ এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বাচ্চা বড় হলে সে বাংলাদেশকে গরিব ছাড়া আর কোনোভাবে দেখতে পারে না। এবং তখনই মনে হয়েছে যে এই ব্যবস্থাটা বদলানোর প্রয়োজন, এবং তখন এই ছবির রাজনীতি, ছবির বিতরণ কিভাবে হয় সেটা দেখে মনে হলো আমাদেরই করতে হবে। এই আলোকচিত্র গ্রন্থাগারগুলির কাছে আমরা যেতে পারবো না, আলোকচিত্র গ্রন্থাগারটাকে আমাদের কাছে আনতে হবে। আলম ভাই, যেটা কথাটা বলতে যাচ্ছিলাম, যে ওয়ার্ল্ড প্রেস ফটো যে বিশাল একটা ব্যাপার, এটা কিন্তু বিরাট বড় একটা ভূমিকা যে জার্নালিজমে, সাংবাদিকতায়, যে আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষ তাদের বিভিন্ন ক্রাইসিসের উপরে বা অন দ্য স্পট এই যে ব্যাপারগুলোকে যে উপস্থাপনা করা, তো এই যে মানে বাংলাদেশকে মানচিত্রে চিনিয়ে দেওয়া, এটা কিন্তু অনেক বড় ভূমিকা আপনি পালন করছেন, আমি জানি। আপনি যতই বলেন না কেন, কিন্তু এই ব্যাপারে একটু বলবেন। আচ্ছা, এটার একটা ঘটনা আছে আসলে এর পেছনে। আমি কি ধরনের কাজ করি সেটা বললামই। তো এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন কাজ করছি, তখন 10ই নভেম্বর 1989-তে আমি একটা প্রদর্শনী করতে চেয়েছিলাম। 10ই নভেম্বর 87-কে স্মরণ রেখে, যে নূর হোসেনকে মনে রেখে 2 বছর পরে, গত 2 বছর বলে একটা প্রদর্শনী করতে চেয়েছিলাম। তখন তো আর আমাদের নিজেদের গ্যালারি ছিল না, এবং গ্যালারিগুলি তখন অধিকাংশ হয় কোনো ওই বিদেশি সাংস্কৃতিক কেন্দ্রের অধীনে বা সরকারি। তো প্রথমে ঠিক হলো যে আলিয়াস ফন্সেস আমার প্রদর্শনীটা স্পন্সর করবে। তো ওর মধ্যে একটা অংশ ছিল যেখানে ওই 88-র বন্যার ঠিক পরে পরে আবাহনী মাঠে একটা বিশাল বিয়ে হয়েছিল, এক মন্ত্রীর মেয়ের বিয়ে, এবং তখন দেয়াল ভাঙা হয়েছিল আবাহনী মাঠের, যাতে নাকি রাষ্ট্রপতির ক্যাডিল্যাক থেকে লাল গালিচাটা বিয়ের মঞ্চ পর্যন্ত যেতে পারে। থাইল্যান্ড থেকে অর্কিড, আজকাল হয়তো স্বাভাবিক, সেই সময় অত স্বাভাবিক ছিল না, বাড়ির থেকে সেই গালিচা পর্যন্ত বিয়ে অর্কিড আনা হয়েছিল, ছড়ানো হয়েছিল, এলাহি কারবার। তো ওই বিয়ের ছবি তুলি, এবং ছবিটা আমি ব্যবহার করি ঠিক 88-র বন্যার পরে পরে, কেন হয়েছেও তাই।
যখনও পানি শুকায়নি, বন্যার পানি তখনও দেশে শুকায়নি, তখন ওরকম একটা বিয়ে হচ্ছে। ওই ওই প্রদর্শনীতে বন্যার ছবির সাথে সাথে এই মন্ত্রীর বিয়ের ছবি ছিল। মন্ত্রী বিয়ের ছবিটা কি আপনার অ্যাসাইনমেন্ট ছিল? না না, ওই পুরো কাজটা আমার নিজের জন্য। এটাও এমনি প্রশ্নটা প্রাসঙ্গিক এই কারণে, আমি যখন দেশে আসি আমি আলোকচিত্রী হব বলে এসছি, কিন্তু আমার তো তখন আমাকে কেউ চেনে না, আমার পত্রিকায় কোনো চাকরি নেই বা সেরকম কোনো ট্র্যাক রেকর্ড কোনো কিছু নেই, কাজে যেই কাজ করতে এসছি সেটা করার সুযোগ পাইনি, কিন্তু দক্ষতা আছে। কাজে তখন আমি অ্যাডভার্টাইজিং, ইন্ডাস্ট্রিয়াল, ফ্যাশন এই ধরনের কাজ করি এবং ওই কাজ করে পেট চালাই। কিন্তু আন্দোলনকারী হিসাবে রাস্তায় যেই যখন নেমেছি ওটাই ছিল আমার ব্যক্তিগত কাজ। কাজে এরশাদ বিরোধী আন্দোলনের পুরো কাজটা একেবারে নিজের জন্য করা। এবং এই প্রদর্শনী করতে চাই, তো আলিয়াস ফন্সেস তখন বললো যে এই কাজ তো আমরা দেখাতে পারবো না। 89 সন, তাদের বাইসেন্টিনিয়ারি ফ্রেঞ্চ রেভলিউশনের, তার বোঝাই যায় এগুলি রাজনীতি কোথায় গিয়ে থেমে যায়। তারপরে আমি চারুকলায় দেখাতে চেষ্টা করলাম, তারা বললো ফটোগ্রাফি তো আর্ট না, এটাকে তো দেখা যাবে না, ফটোগ্রাফি আর্ট না। এই ধরনের এক এক জায়গায় এক এক জিনিস। কাজে ঠিক করলাম যে ভাই আমাদের নিজেদের গ্যালারি হতে হবে। তো তখন কি করেছি সেটাও বলি যে এরশাদের পতন হলো 4 ডিসেম্বর 90-এ এবং 13 ডিসেম্বরে আমরা কিছু ছবি আবার দেখাতে চাইলাম। এবার কিন্তু চারুকলা ঠিকই রাজি হয়ে গেল দেখানো, তো দেখালো। এবং সেদিন ওই 13, 14, 15 ওই 3 দিনে আমাদের প্রায় 4 লক্ষ মানুষ এসেছিল প্রদর্শনী দেখতে, এবং টিএসসি পর্যন্ত লাইনটা ছিল, প্রায় মানে রায়েট হয়ে গেছে যে প্রদর্শনী দেখবে লোকে এরকম। 13 ডিসেম্বর 14 ডিসেম্বর 13, 14, 15, 16 ডিসেম্বর তো 16টা মঞ্চ না কতটা মঞ্চ হয়েছিল ওই সময় ওই মুভমেন্টের না, 90 আন্দোলনের পর আর কি, এরশাদের পতনের পর। হ্যাঁ। এবং সিদ্ধান্ত নিয়েছে আমরা গ্যালারি করব, কিন্তু পয়সা তো নেই। কাকতালীভাবে যেটা হলো যে 92 সনে আমি মাদার জোন্স অ্যাওয়ার্ডটা পেলাম, প্রথম এশিয়ান একজন মাদার জোন্স অ্যাওয়ার্ডটা পেয়েছে, তার সাথে $7,500। তখন $7,500 তো বিশাল ব্যাপার। তো ওটা আছে। তো আমি তখন ওয়ার্ল্ড প্রেস, তুমি যেমন দেখেছো আমিও দেখে মনে হলো ভালো, কিন্তু আমি ওয়ার্ল্ড প্রেসকে একটা চিঠি লিখি যে তোমাদের নামটা বোধহয় ওয়ার্ল্ড প্রেস থেকে বদলে ইউরোপিয়ান প্রেস ফটো করা উচিত, কারণ ওয়ার্ল্ডের তো কোনো কিছু নেই। তোমরা শ্বেতাঙ্গ রাজনীতি নিয়ে কাজ করো, আলোকচিত্রীরা শ্বেতাঙ্গ, বিচারকরা শ্বেতাঙ্গ, তোমরা ওয়ার্ল্ড নামটা দিয়েছো কেন? তার সাথে অবশ্য বলেছিলাম যে তারপরেও প্রদর্শনীটা গুরুত্বপূর্ণ, সুযোগ পেলে আমি দেখাতে আগ্রহী। তো মার্লুস ট্রাইনেন তখন ম্যানেজিং ডিরেক্টর, সে ফোন করে আমাকে বলল যে তোমাকে আমরা একটা চিঠি লিখেছি এবং তারিখ যদি দেখো, তোমার চিঠির আগে আমরা চিঠি লিখেছি, প্রত্যুত্তরে লিখিনি, তোমাকে আমরা বিচারক হিসেবে ডেকেছি। ভালো কথা। তারপরে বলল যে আমাদের একটা ক্যান্সেলেশন হয়েছে, তুমি চাইলে প্রদর্শনীটা পেতে পারো। সাধারণত অনেক বছরের আগে বুকিং করা থাকে, হঠাৎ করে হয়েছে। তো আমি বললাম কবে? বলে 3 সপ্তাহ পরে। তো আমাদের ইন্টারন্যাশনাল ফোন লাইনও নেই, কাজে চাইলেও আমি তাকে ফোন করতে পারতাম না। বললাম তুমি 2 ঘন্টা পরে আমাকে ফোন করো। তো ঠিক আছে, ফোন রাখার পরে আমি রফিক আজমকে ফোন করলাম। রফিক মাত্র পাশ করেছে তখন, একদম নবীন স্থপতি। রফিককে বললাম, রফিক আমার একটা গ্যালারি বানিয়ে দিতে হবে। হ্যাঁ চাচা বানাবো। 17 দিন গ্যালারি। কিন্তু ও জানে আমার পাগলামি জানে, ও তখন বললো যে না ঠিক আছে, তাই যদি হয় এই শর্ত, কারণ নাহলে আমি করতে পারবো না, সামাল দিতে পারবো না। তখন আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম যে ভাই কালকে সকালে তুমি আমার কত দিতে পারবা? সে আমাকে বললো যে ভাই আমি 1 লাখ টাকা কালকে দিতে পারবো, বাকিগুলি তুমি নিজে ম্যানেজ করে নাও। তা আমি রফিককে বললাম সকালবেলা 1 লাখ টাকা পাবা, কাজ শুরু। এবং কাজ শুরু করল। সেই দিন গায়েনটান নামে এক ভদ্রলোক, উনি ডাচ দূতাবাস মানে রাষ্ট্রদূত, উনি চলে আসতেন। ওয়ার্ল্ড প্রেস বাংলাদেশে আসছে, বিশাল খবর। হ্যাঁ, খুব খুশি সে। কোথায় হবে? আমাদের গ্যালারি। তুমি কোথায় তোমার গ্যালারি? তুমি তো এখানে দাঁড়িয়ে আছো। দাঁড়িয়ে আছে গ্যালারির কোনো, কিন্তু এটা বলবো সে কিন্তু ওয়ার্ল্ড প্রেসটা বলে নাই এটা। হ্যাঁ, হজম করে নিয়েছে যে কিন্তু গ্যালারি নাই, ওয়ার্ল্ড প্রেস আসছে, হজম করে। এবং আমরা ওই সময়ের মধ্যে গ্যালারি তৈরি করলাম। যেদিন ওয়ার্ল্ড প্রেস বাংলাদেশে এসছে তখন আমাদের দেয়াল ভিজা, ঠিক আছে, কিন্তু মাঝখানে আরেকটা ধানমন্ডিতে ওই একই জায়গায়। কিন্তু দৃক, আচ্ছা একটু ইন্টারাপ্ট করি, দৃক নামটা কেন এসেছে সেটা আপনি আপনার শেষ করেন গল্পটা, তারপরে বলবেন। আর দৃকের মানেটা কি বলবেন? দৃক শব্দটা বাছাই করার ক্ষেত্রে আমরা তো অনেকে ভেবেছিলাম অনেকভাবে কি হতে পারে, এবং শব্দটা
প্রস্তাব করেছিলেন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। আচ্ছা। এবং দৃকপাত, দৃক শক্তির মূল শব্দটা সংস্কৃত দৃষ্টি, অন্তর্দৃষ্টি, আবার দর্শন। এবং দর্শন তো বাংলাদেশে অনেকভাবে ব্যবহৃত হয়, সংস্কৃতে বাংলায় দুটোর মধ্যে দর্শনের অর্থগুলি অনেক রকমের। আমি নামের মানেটা বুঝেছি, কিন্তু আমি ভাবছিলাম জিজ্ঞেস করব যে আপনি দৃকটাই শুধু কেন নিলেন। সমস্যা হয় অন্য জায়গায়, সেটা হচ্ছে সবাই ভাবে ড্রিক, DRIK, এবং ডেভেলপমেন্ট রুরাল কিছু একটা, আমাদের এখানে তো ওই জার্গনগুলি রয়ে গেছে। তার মানে আলম ভাই পিএইচডি করে মানে হবি হিসাবে এটা করতে গিয়ে হয়ে গেল একটা বিশাল ব্যাপার, তাই না? আমি তো তাই হবি হিসাবে ছিল না। আমি তা আপনি তো ক্যামেরা নিয়ে সারা পৃথিবী কাঁপাচ্ছেন। পৃথিবী না হলো, পৃথিবীটা আসলে আমি মনে করি না পৃথিবী, এটাই তো আমাদের পৃথিবী, এটাই আমাদের ভাই পৃথিবী। যে জায়গায় আসলে আমাদের বাংলাদেশকে নিয়ে গেছে, আমার নিজের কাছে মনে হয় সেটা আমার একটা আইডল। আসলে আমি আসলে ওই জায়গায় ওই পথে যেতে চাই, ওই পথে হাঁটতে চাই, এবং সেটার জন্য অনেক অনেক পরিশ্রম করা, অনেক অধ্যাবসায় প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ আমার কাজ এখনো পর্যন্ত, আমি মনে করি যে এখনো পর্যন্ত আমার কাজ খুবই লোকাল, আমার কাজ খুবই এখনো পর্যন্ত আমি আমার দেশেই কাজ করছি। আপনি সারা বাংলাদেশে পরিচিত। আমি একটা মাত্র ছবি করেছি। শুধু বাংলাদেশ বলে না, বাংলাদেশের বাইরে প্রবাসীও যারা আছে তারাও আপনাকে আমার মনে হয় যে সেজন্য সেটা বলে আমি বলি, বাংলাদেশকে খুব সুন্দর করে দেখানোর জন্য যে টেলিভিশন কমার্শিয়ালগুলো আমি তা বানিয়েছে, এটা যে কি বিশাল একটা ব্যাপার, বাংলাদেশকে এত সুন্দরভাবে উপস্থাপনা। আমার মনে হয় আমি কোনো বিজ্ঞাপনে এরকম ভাবে আলম ভাই দেখিনি। আমাদের মসলিনটার ফিল্ম করার ব্যাপারে একটু পটানোর চেষ্টা করছি। না, আমি খুবই আগ্রহী ওর কাছে ব্যাপারে, বিকজ এটা আমার মসলিন আমার কাছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেই শব্দটা আমাকে একদম শিহরিত করে রেখেছিল সেদিন আমার কদিন আগে শহীদুল ভাইয়ের সাথে আর মসলিনের বইটা যে ভাইয়া লিখেছেন ওনার সাথেও যিনি কথা বলছিলাম, তখন উনি বলছিল দিস ইজ দ্য ফার্স্ট ব্র্যান্ড, পৃথিবীর প্রথম ব্র্যান্ড যদি কিছু থাকে তাহলে সেটা মুসলিম। এর আগে পৃথিবীর, এটা শোনার পরে আমার মনে হয়েছে আমি কখনোই ভাবে চিন্তা করি না আসলেই তো মুসলিম ক্যান বি ফার্স্ট ব্র্যান্ড। আমার খুবই ইচ্ছা এই বেসিক্যালি পাট, জুট এবং মসলিন এগুলা নিয়ে আমার সত্যিকার অর্থে এই কাজ করা। তো আমি তো এই লাইনে আসার কি উৎসাহ ছিল আপনার, কি প্রেরণা ছিল? আমারটা আসলে একদমই শহীদুল ভাই যারা বলেছে তাই সামহাও এটা মিলে গেছে। একদমই শেষ কথাটা একদম মনের কথা বলেছে, শুধু আলাদা করে আমার বলার কিছু নাই। সেটা হচ্ছে আমার সিনেমার প্রতি কোনো প্রেম নাই, সিনেমা করতেই হবে, এটা আমার মানে এটা আমার একটা প্ল্যাটফর্ম, এটা আমার একটা অস্ত্র মাত্র। আর জীবিকার জন্য আমি করি, বিজ্ঞাপন বানাই, এবং সেটা আমার এনজয় করি বিকজ ওই আলো ছায়ার খেলা, এটা খেলতে খেলতে এটার প্রতি এক ধরনের মায়া ভালো লাগে, ওটা নিয়ে কাজ করে। কিন্তু সিনেমায় আসার, আপনি যদি বলি বিজ্ঞাপন বানানো শুরুর আগে আমি কেন সিনেমাটা আমি করতেই এসেছিলাম রাজনৈতিক কারণে। যে কারণে আমি যখন আমি কলেজে পড়ি, 90-এর আন্দোলনের সময় আমি মাত্র ক্লাস 10-এ পড়ি, তখন 9-10-এ পড়ি। এখন সেটা আমার জীবনে 90-এর আন্দোলন খুব গুরুত্বপূর্ণ, বিকজ আমরা তো আর কোনো কিছু দেখিনি, আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, গল্প শুনেছি, 52 গল্প শুনেছি, 69-এর গল্প শুনেছি আমার চাচার কাছে। তো এগুলো সব আমার গল্প উপন্যাসে, আমি প্রবন্ধ পড়ি খুব বেশি ছোটোবেলার থেকে, আমার বাবার কারণেই হোক, আমার চাচার কারণেই হোক, আমার চাচা কমরেড আইয়ুব রাজা চৌধুরী, তো ওনার কারণেই হোক প্রচুর পরিমাণে প্রবন্ধ পড়ার কারণে বদরুল আহমদ স্যার, শাহজুল ইসলাম স্যার, আহমেদ শরীফের প্রচণ্ড লেখাপড়া লেখার অভ্যাসটা ছিল আমার। তো এইগুলো পড়ার কারণেই হোক আমার এক ধরনের রাজনৈতিক সচেতনতা ছিল। তো সেই জায়গার থেকে আসলে আমি প্রথমে একবার চিন্তা করি ফিজিক্সে পড়বো, বিকজ আমার ফিজিক্স পড়তে ভালো লাগতো। তারপরে চিন্তা করলাম ইকোনমিক্স পড়বো, বিকজ আমি আসলে মার্কসিয়ান ইকোনমি নিয়েই পড়াশোনা করতে চেয়েছিলাম ভবিষ্যতে। কিন্তু দেখা গেল যে আমি ইকোনমিক্সে খুব ভালো করছিলাম না, মানে হয়তো বা সেটার আমার এত মেধা আমার নেই ইকোনমিক্স পড়ার মতো, অর্থনীতি পড়তে যেই পরিমাণ আমার হয়তো অন্যদিকে মন ছিল বেশি হয়তো বা। তো সেটার কারণে যখন আমি পুনে গিয়ে বিভিন্ন সিনেমা দেখা শুরু করলাম, তার আগে ঢাকায় ফিল্ম সোসাইটির মধ্যে ছিলাম, কিন্তু তখনও আমি একদম গিয়েছিলাম না, আমি একদম নির্ধারিতভাবে আমি জানতাম না যে আমি আসলে সিনেমাটাই বানাবো। কিন্তু আমার ভালো লাগতো সিনেমা বানানোর, কারণ ফটোগ্রাফি করতেও ভালো লাগতো ছোটো, কিন্তু তখন আমাদের পরিবারের, মধ্যবিত্ত পরিবারের আমাকে একটা ক্যামেরা কিনে দেওয়া সেই সুযোগ আমার হয় নাই, আমাকে কখনোই কেউ ক্যামেরা কিনে দেয়। আমি ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমি কখনো নিজের ক্যামেরা করতে পারিনি, সো আমার বন্ধুদের কাছে ক্যামেরা নিয়ে ছবি তুলতাম। সো আমার বাবা মা আমাকে কখনোই মনে করে নাই যে একটা ক্যামেরা
খরচা করে কিনে দিয়ে তাকে দিয়ে ছবি তোলা যায়। আর তখন আমি শহীদুল ভাইয়ের ব্রিক গ্যালারিতে যেতাম। আমার মনে আছে আমি বেগের ইমতিয়াজ আলম, মানে আমাদের বয়সে দেবে, তারপরে ডেভিড ওয়াইদার, ওদের কাজ তখন একটা এক্সিবিশন হচ্ছিল, ওরা ওই মাইলস এবং কনসার্টের ছবি তুলেছিল কিছু, বেসিক্যালি বেগ আমাদের ইমতিয়াজ আলম। তো ওর ছবি দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম যে ওরকমভাবে ছবি, ডেভিড ওয়াইদারের ছবি দেখতাম, তখন তারা ছোটো ছোটো এক্সিবিশন করতাম এবং আমি তখন এই প্রচুর ছবি মেলা ড্রিকে প্রচুর যেতাম, লেস ফ্রান্সে যেতাম এক্সিবিশনে। সো এগুলো যেটা এক ধরনের চর্চার মধ্যে ছিলাম, কিন্তু তার চেয়ে বেশি যেটা চর্চা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক চর্চা। এবং আমি চিন্তাই করেছিলাম যে আমি রাজনীতি করতে আসবো, রাজনীতি করবো, আর কিছুই করব না। এবং সেই রাজনীতি করার উদ্দেশ্যে আসলে আমি সিনেমার সারা পৃথিবীতে বাম ভিত্তিক একটা সিনেমার একটা নাম দিতে চাই না আমি সেটা, কিন্তু বোঝার ক্ষেত্রে বলি, সারা পৃথিবীতে সিনেমারও একটা রাজনীতি হয়। হলিউডের একটা বিশাল রাজনীতি আছে, বলিউড সিনেমার, বাট সিনেমার একটা বিশাল রাজনীতি আছে। সেই রাজনীতিতেও এক ধরনের অন্য ধরনের সিনেমা বলি, সেটাকে আমরা সো কল আর্ট বলি, কিন্তু আমি মনে করি না এটা আর্ট, মানে দুইটাই সিনেমা। সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ সিনেমা, সারা পৃথিবীতে চর্চা এখনও আছে, এটা পৃথিবীর জন্মের শুরু থেকে এটা ছিল একভাবে, এবং সেটা আফগানিস্তানের পরে তো বাংলাদেশ, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এই চর্চা হয়। তো ওই ধরনের ছবির প্রতি আমার আগ্রহ ছিল, যেটা খামাখা এটাকে আর্ট বা অন্য নাম দিতে চাই না, সব সিনেমাই আর্ট আমার কাছে লাগে। মানে এটা হয়তো বা শিল্পোত্তন্ন হয় না, কিন্তু একটা এফডিসিতে কমার্শিয়াল সিনেমাটাও একটা আর্টিস্টিক এক্সপ্রেশন, বাট ওটা ভালো খারাপ সেটা পরের বিষয়। তো আমার কাছে মনে হয় যে আমি ওইটার প্রতি আমার আগ্রহ ছিল যে আমি আসলে পলিটিক্যাল সিনেমা বানাবো। তো সেই জন্য একটা অসাধারণ ছবি আছে, নাম হচ্ছে আওয়ার অফ ফার্নান্সেস, যেটা আমি পুনাতে দেখেছিলাম, যেটা গেরিলা ফিল্ম বলে, যেটা আর্জেন্টিনিয়ান ফিল্ম, যেটা আসলে বিপ্লবের কিউবার রেভলিউশনের পরেই সমস্ত 60 ওইরকম 60s দিকে লুকিয়ে লুকিয়ে এই ছবিটা বানানো হয়েছিল। ওর নাম হচ্ছে আওয়ার অফ ফার্নান্সেস, প্রায় 4 ঘন্টার একটা ছবি, ডকুমেন্টারি। এটা হচ্ছে ওই সময় রেভলিউশন 60-60 দশকের বামভিত্তিক রেভলিউশনের। ওই ছবি দেখে আমি অসম্ভব মুগ্ধ হয়ে গেছি। আমি এখনও পর্যন্ত ছবিটা পাই না, ছবিটা পাওয়া যায় না, ছবিটা ব্যান্ড, অনেক দিন ছবিটা ব্যান্ড। ছবিটার নাম হচ্ছে আওয়ার অফ ফার্নান্সেস। এবং আরেকটা ছবি আছে, নাম হচ্ছে লুসিয়া, সেটা হচ্ছে এটাও কিউবান ছবি। লুসিয়াটা কিউবান আর্জেন্টিনিয়ান ফিল্ম সম্ভবত, সো ল্যাটিন আমেরিকান সিনেমা আর কি। এই ছবিগুলো আমি পুনাতে দেখি এবং এইগুলো দেখতে দেখতে আমার এই ধরনের সিনেমা বানানোর প্রতি এক ধরনের আগ্রহ জন্মে আমার কাছে। তখন আমার পরিচয় হয় ঋত্বিক কুমার ঘটকের সাথে, মানে পরিচয় মানে সিনেমার সাথে পরিচয় হয়। তার আগে সত্যিটার সিনেমা টিনেমা তো দেখতামই, কিন্তু এই ধরনের ছবির প্রতি আমার এক ধরনের অসম্ভব আগ্রহ থেকেই আসলে আমার প্রথম সিনেমা করে আমি এই জাতির কথা বলবো, এই মানুষের কথা বলবো, এটাই ছিল উদ্দেশ্য। এখন উদ্দেশ্য বিধেয় পরে গিয়ে কি হয় সেটা পরের বিষয়, কিন্তু যদি বলি উদ্দেশ্য কী ছিল, সেটাই ছিল উদ্দেশ্য। এবং মনের ভিতরে যেই ক্ষোভ বা মনের ভিতরের যেই আকুতি, যেটার কারণে আমি বলেছি আমি এখনও শুরুই করতে পারিনি আমি যা করতে চাই। আমি মাত্র একটা সিনেমা বানিয়েছি। আমি ভিজুয়াল ইমেজ নিয়ে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং মাত্র একটা ছবি বানিয়েছি, সেটাও আমি যেটা ছবি বানাতে চাই হয়তোবাও সেটা না, বা সেটা এক ধরনের ছবি, কিন্তু আমি যেই গল্প বলতে চাই, যেই সিনেমার জন্য আমি সিনেমাতে এসেছি, আমি এটা এখনো শুরুই করিনি। আপনি যে বলছেন যে কমার্শিয়াল, আপনি যে অ্যাডভার্টাইজিংয়ের বিজ্ঞাপনের যে কমার্শিয়াল বানাচ্ছেন, এটা জীবিকার জন্য বানাচ্ছেন, কিন্তু আমি দেখেছি মানে জীবিকার জন্য বানানো আছে বলেই কিন্তু আপনি বানাচ্ছেন। কারণ আমি এগুলো দেখেছি, প্রত্যেকটা আমার কাছে আর্ট মনে হয়েছে। আমার মনে হয়েছে এটা অমিতাভের প্যাশন এত বেশি যে এত প্যাশন না থাকলে এত সুন্দরভাবে কেউ এটার উপস্থাপনা করতে পারে না। অনেকেই তো বিজ্ঞাপন বানায়, প্রচুর বানায়, কিন্তু আপনার কাজের মধ্যে যে প্যাশনটা আমি দেখি, এটা আমি কেন, এটা সারা বাংলাদেশ জানে। বিজ্ঞাপনকে হেয় করার তো কোনো কারণ নেই, একেবারেই নয়। বিজ্ঞাপনের সাথে যে রাজনীতি আছে সেটা আমি গ্রহণ করি, কিন্তু সৃজনশীলতার জায়গা তো বিজ্ঞাপনে প্রচুর আছে। একটা আর্টিজান, এটা আসলে কাজটা করি এবং প্রতিটা বিজ্ঞাপন বানাতে গিয়ে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু। মানে আমি আজকে আমার বোনকে বলছিলাম, যে মৌকে বলছে ভাইয়া এখন কাজ করা অনেক ডিফিকাল্ট, আরও করতে হবে। মৌকে বললাম, মৌ 15 বছর যাবৎ আমি বিজ্ঞাপনটা করে যাচ্ছি, আমার বোন আমার প্রডিউসার,
তুমি শুধু ভাবো যে 15 বছর যাবত আমি এক নাগারে বিজ্ঞাপন করেই যাচ্ছি এখন আর কত থামাই। আর কি বললাম শিখি মানে না, প্রতিটা বিজ্ঞাপন শুটিং করতে গিয়ে আমার যে অসম্ভব রকমের অভিজ্ঞতা হয়। কিছুদিন আগে আমি শেষ যে কাজটা করেছি এটা হচ্ছে কোনো একটা টেলকো কোম্পানি, সেটা হচ্ছে ইয়াং এখনকার যে ঢাকা শহরের ইউথ আছে তাদের নিয়ে কাজ। আমি প্রায় 30 থেকে 40টা ছেলে মেয়েকে নিয়ে কাজ করলাম এবং প্রতিটা ছেলের মেয়ের কাছ থেকে আমি এমন জিনিস শিখেছি। আমি দেখেছি যে আমি তো এইভাবে ভাবিই না জীবনকে নিয়ে, ওরা কিভাবে ভাবে। ওরা 90-এর আন্দোলন দেখেনি, ওরা এ যুগের ছেলেমেয়ে এবং ওদের যে ভাবনা, ওদের যে চিন্তা, এটা আমার কাছে অদ্ভুত লাগে এবং আই লার্ন এভরিডে। ওরা আমাকে অদ্ভুত জিনিস দেখায় যেগুলো আমি কোনোদিন ইউটিউবে বসে বলে কি যে ভাইয়া এটা দেখো ইউটিউবে কত সুন্দর, এটা দেখো। আমি এটা তোমরা কেন দেখো, এটাতে কি আছে? কারণ এটাই তো আমাদের মজা লাগে, সারাদিন আমরা এটা দেখি। তা আমি তখন চিন্তা করি যে আমি ফেসবুক ইউটিউবের যুগ তো, হ্যাঁ মানে ওরা এবং তারা এত সুন্দর সুন্দর জিনিস ইউটিউবে বানায় এবং আপলোড করে এবং নিজের ফিল্ম বানায়। একটু আগেই একটা মেয়ের কাছে দেখছিলাম, রাকা নাম, উইমেন্স ডে যে করেছে, এত সুন্দর কাজ এবং আমি প্রতিদিনই মুগ্ধ। আমি 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 সৌভাগ্য যে আমি বিজ্ঞাপনে কাজ করি, কারণ হচ্ছে এটা করার কারণে আমি এই কাজের যে সুযোগ, এই মানুষের সাথে ইন্টারাকশন, এটা বোধহয় আমি অন্য প্রফেশনে থাকলে হয়তো এতটা পেতাম না, যেটার কারণে এটা আমি এখন খুব বেশি সুযোগ পাই। নতুন ফিল্মের কথা বলেন না, যেটা নিয়ে আপনি কাঁপাচ্ছেন বিভিন্ন দেশে ঘুরে ঘুরে। আয়নাবাজি তো প্রথম ছবি। আয়নাবাজি 30 সেপ্টেম্বর রিলিজ হয়, মুক্তি পায় গত বছর এবং আমি কাজ করি এই ছবিটা নিয়ে প্রায় 2 বছর এবং 1 বছর এক্সটেন্সিভলি কাজ করা হয়, প্রায় 1 বছর পোস্ট প্রোডাকশন করা হয়। তো ছবিটা নির্মাণ করার সময় আমি এত নিশ্চিত ছিলাম না যে আমি আসলে ছবিটা কত মানুষের জন্য বানিয়েছি। আমি আসলে আমার মতো করে একটা ছবি বানানোর চেষ্টা করেছি, কিন্তু ছবিটা বানানোতে আমি খুব বেশি যে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি ছবিটা বানানোর পিছনে, সেটা করিনি। আমি যেটা করেছি, একটা হয় না একটা আর্টের মানে যে কোনো সিনেমা বানাতে গিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করে, একটু নতুন কিছু করতে ইচ্ছা করে, সেটা আমি করিনি। আমি এই ছবিটাতে একটা সোজা সাপটা ন্যারেটিভ উপস্থাপন করার চেষ্টা করছি সাম ভিজুয়াল ইমেজারি দিয়ে, এবং আমার সাথে খুব ভালো সিনেমাটোগ্রাফার, আমার প্রিয় এবং সবারই প্রিয় বাংলাদেশের রাশেদ জামান সিনেমাটোগ্রাফার, খুব ভালো এডিটর ইকবাল কুবের জুয়েল, এবং আমার রাইটার অনম বিশ্বাস এবং গল্পকার শাওন। মোটামুটি অনেকেই ছিল যারা ছবিটাতে এইটা হওয়ার পিছনে কাজ করেছে। তো 30 সেপ্টেম্বর রিলিজ হওয়ার পরে আমি 29 তারিখ 28 তারিখ যখন ছবিটা প্রথম টিকিট ছাড়ে অনলাইনে, তখন আমরা নিশ্চিত না ছবিটা আসলে কত মানুষ দেখবে, কারণ আমরা তো 10টা হল পেয়েছি। 5 মিনিটের মধ্যে এটা সমস্ত টিকিট সোল্ড আউট হয়ে যায় অনলাইনে, 5 থেকে 7 মিনিটসের মধ্যে। হতেই হবে। এবং এটা কিন্তু ছবিটাকে দেখেনি কিন্তু কেউ, জাস্ট ট্রেলার দেখে। কিন্তু তারপরে যেটা ঘটে, ওই 10টা হল থেকে এটা 70টা হল পর্যন্ত যায়, প্রায় এখনো পর্যন্ত লাস্ট উইক পর্যন্ত ছবিটা চলেছে। এবং একদিনে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টারে প্রতিদিন 11টা করে শো চালিয়েছে এবং 11টা শোজ হাউসফুল ছিল। তারপরে যেটা উপলব্ধি পুরোটার থেকে, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্তের একটা বিশাল দর্শককে আমরা অনেক বছর, প্রায় আমি মনে করি প্রায় 20 বছর যাবত আমরা ওদেরকে নিয়ে এই মধ্যবিত্ত দর্শকটার কথা আমরা ভাবছি না। 1, 2 হচ্ছে আমাদের সিনেমাটা বানাতে হবে। ভারতীয় সিনেমা 4টা গান, সিনেমাতে প্রেম হয়, সিনেমাতে এটা হয়, সিনেমাতে ওটা হয়। আমরা ভুলে যাচ্ছি যে আমাদের দেশের দর্শক অনেক বেশি পরিমাণের তারা জানে এবং তাদের টেস্ট অনেক বড়, অনেক ভালো, অনেক রুচিশীল মানুষ। যেমন আমাদের জীবনের মানুষ, আমরা আমাদের দেশের যে কবি, আমাদের দেশের যে সাহিত্যিক আছে, সেটা তো এমনি আসে নাই, সেটা তো আসলে আছে। মানে এই মধ্যবিত্ত শিক্ষিত দর্শকটার কথা আমরা ভাবি নাই। এদের কাছে হাজির করতে হবে একটা সৃজনশীল গল্প। শুধু এইটা নিয়ে হাজির করলে আমি মনে করি বাংলাদেশের যেই ছবি বানাবে তাদের ছবি মানুষ দেখবে এবং বাংলাদেশের এরকমভাবেই বাংলাদেশের মানুষ রেসপন্স করবে। বিকজ আমরা ভুলে যাচ্ছি বাংলাদেশের দর্শক, মানে এদেশের দর্শক কতটা শক্তিশালী বা কতটা মানে সৃজনশীল। আমরা অনেক আড্ডাবাজি করলাম, তো এবার একটা মজা করা যায়। আমি চাই অমিতাভ আলম ভাইকে একটু নকল করে দেখাবে এবং আলম ভাই অমিতাভকে নকল করে দেখাবে। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আমি তো টুপি ধার নিতে পারবো।
অ্যাকশন 5 4 3 2 1 আলম ভাই হচ্ছে যে তার বাইরে কি করতে হবে এটা তো বুঝলাম না এখন আমি মনে করি যে আমাদের যেই আমরা যেই সংস্কৃতিতে আছি সেটা অনেক একটু কি আমি আরেকটু বেশি আরেকটু কিছুদিন দেখলে নকল করে ফেলবো প্লিজ করুন চলুন আর অ্যাকশন আলম ভাইকে নকল করলে সেই নকলটা সবচেয়ে মজা পাবে পাঠশালার ছেলে এই করুন আরেকটু চালান দেখতে হবে এইটুকুই পেরেছি আর পারবো না ভালো হবে না আলম ভাই আমি তো টুপি পরে ফেললাম কিছু করতে হবে একটা লাইন বলতে হবে না আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে খুব নকল করে আমি তা বলুন খেলবো না একটা লাইন বলতে হবে আর আলম ভাই তো আমাকে খুব বেশি দেখেননি ছোট তা ঠিক আমার ইয়ে করা আলম ভাইয়ের জন্য একটু অভিনয় ব্যাপারটা বোধহয় একটু কঠিনই হবে অভিনয় একটু কঠিন হবে, তবে চেষ্টা করতে পারি। ওই যে ঋত্বিক ঘটকের যখন ফিল্মটার সাথে পরিচিত হলাম তখন যেই জিনিসটা আমার মনে পড়েছিল ওই যে শাড়ির উপরে স্ক্রিপ্টটা লেখা, ওই শাড়িটা কিন্তু এখন আমার দেখার খুব শখ আছে। প্রথম দিকে আমার মনে হয় দুজনই জয়ী হয়ে গেছে এবং এখানেও জয়ী হয়ে গেছে, এখন কি করব।